আমি সাবিনা আক্তারের সঙ্গে কথা বলছিলাম। সাবিনা লাইনে আসছো? স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি, একটু পর জয়েন হয়েছিলাম। তাই? কত তোমার রোল? স্যার 354। স্যার 335 প্রেজেন্ট নেওয়া হয়নি। 335। স্যার 359। 354 আর 359। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে। সাবিনা লাইনে এসছো? সাবিনা, জি স্যার। আমার লাইনে একটু ঝামেলা করছিল, কথা বলতে বলতে লাইনটা কেটে গেল। তো এখন সাবিনা বলো, ব্যাংক জমাতিরিক্তটা আমাদের জন্য কি আইটেম? চলতি দায়। চলতি দায়। ভেরি গুড, তুমি তো অনেক ভালো পারছো। বলো তো প্রারম্ভিক মজুত পণ্য, এটা প্রারম্ভিক মজুত পণ্য, এটা কি কোন কাজে লাগে? বিক্রেতা বিবরণী মাল যে প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমরা কোন কাজে ব্যবহার করি? আচ্ছা তুমি বলো, এটা কি আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আসবে? না স্যার। তাহলে এটা কি বলো তো? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তোমরা সবাই শোনো, আমার কিন্তু এই আইটেম গুলো চেনানোর দরকার প্রত্যেককেই। যন্ত্রপাতি, আমরা খালি সেই আইটেম গুলোকে রাখবো যাদেরকে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো। যন্ত্রপাতি, এটা কি সাবিনা? হ্যাঁ আম্মা। ও, তো ওই ওর মাকে ফোন দিতে বলো। মা, আমি তো এখন ওটা মোবাইল দিয়ে তো ক্লাস করছি, আপনার কথা বোঝা যায় না। আমি কথা বলতে গেলে লাইন কেটে যাবে। হ্যাঁ, ওর মার মোবাইলে ফোন দিতে বলো। স্যার কথা কেটে আসছে। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছ? এখন সেটা স্থায়ী সম্পদ। হ্যাঁ, এখন শোনা যায় না? যন্ত্রপাতি স্থায়ী জি সম্পদ। স্যার। আচ্ছা, এরপর বলো তো অবচয় সঞ্চিতি, এটা কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে? স্যার স্যার হ্যাঁ। তোমার মাকে বলো ওই দাদির মোবাইলে ফোন দিয়ে রেনুর সঙ্গে কথা বলে দিতে। দাদির মোবাইলে? হ্যাঁ, দাদির মোবাইলে ফোন দিয়ে। হ্যাঁ, অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি, এটা কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে সাবিনা? জি স্যার। আসবে? জি স্যার। না, আসবে না। অবচয় সঞ্চিতি সবসময় স্থায়ী সম্পত্তি থেকে বাদ যায়। অবচয় সঞ্চিতি সবসময় উদ্ধৃত পত্রে আমরা স্থায়ী সম্পত্তি থেকে বাদ দিয়ে দেই। যেমন এই যে যন্ত্রপাতি যেটা আছে স্থায়ী সম্পত্তি, এই অবচয় সঞ্চিতিটা সম্পত্তি পাশে ওই যন্ত্রপাতি থেকে বাদ যাবে, এটাকে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো না। বুঝতে পেরেছো সাবিনা? জি স্যার। আচ্ছা বলতো 14% বিনিয়োগ, সব দীর্ঘমেয়াদী সম্পদ। এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসছে না। বলতো 16% ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, দীর্ঘমেয়াদী এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসছে না। বলতো মূলধন, মূলধনটা কি? এটা মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? মূলধনটা মালিকানা তহবিল না? জি স্যার। যেটাকে আমরা ওনার্স ইকুইটি বলি, এটা মালিকানা তহবিল। সো এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। বলতো উত্তোলনটাও মালিকানা তহবিল না? এটা মূলধনকে কমায়, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। সাবিনা বলতে পারবে ক্রয় পরিবহনটা কি?
স্যার এটা বিক্রিত পণ্যের ব্যয়। এটা বিক্রিত পণ্যের ব্যয়, এটাও পরিচালন ব্যয় নয়। বিজ্ঞাপন খরচ, দূরে দূরে বসে কথা বলবে। বলো বিজ্ঞাপন খরচ। সাবিনা বলতে পারছো না? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। সাবিনা, স্যার সাবিনা তুমি শুনতে পাচ্ছ না? স্যার সাবিনার নেট প্রবলেম, ওর কানেক্টিং দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে তাই হবে। আচ্ছা, নাবিলা আছো? নাবিলা, সিলমি, 360, তুমি আসো লাইনে, তুমি লাইনে চলে আসো। জি স্যার। আচ্ছা, বলো তো ক্রয় পরিবহনটা আমাদের কি? স্যার বিক্রিত পণ্যের ব্যয়। যার জন্য এটা এখানে আসবে না, কিন্তু বিজ্ঞাপন খরচ, স্যার বিজ্ঞাপন খরচ হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টাকে তোমরা দুই ভাগ করেছি তাই না? এটা কোন ভাগে যাবে? স্যার অফিস ও প্রশাসনিক খরচ। না, বিজ্ঞাপন খরচটা বিক্রয় ও বিপণন খরচ। বিজ্ঞাপন খরচটা বিক্রয় ও বিপণন খরচ। কি বলছি বুঝতে পেরেছো? এটা অফিস ও প্রশাসনিক নয়। বিজ্ঞাপন হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ, সেজন্য এটাকে আমরা বলবো বিক্রয় ও বিপণন খরচ। বুঝতে পেরেছো? এটা অবশ্যই পরিচালন ব্যয়। তবে পরিচালন ব্যয়টাকে যে আমরা দুই ভাগ করেছি সেটাই আমি এখন তোমাদের শেখানোর চেষ্টা করছি। যার একটাকে আমরা বলবো বিক্রয় ও বিপণন খরচ, আর একটাকে আমরা বলবো অফিস ও প্রশাসনিক খরচ। আর আমাদের প্রশ্নের মধ্যে দেখো এভাবে প্রশ্নটা করা হয়েছে, বিক্রয় ও বিপণন খরচের পরিমাণ নির্ণয় করো, অফিস ও প্রশাসনিক খরচের পরিমাণ নির্ণয় করো, আর মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখেছো সিলমি? জি স্যার। তাহলে বিজ্ঞাপন খরচটা হচ্ছে আমাদের বিক্রয় ও বিপণন খরচ। আমরা বিক্রয় ও বিপণন খরচটাকে নীল করে দেই, বিজ্ঞাপন ও বিপণন খরচটাকে আমরা ব্লু করে দেই, আর অফিস খরচটাকে আমরা ব্ল্যাক রাখবো। তাহলে বলো তো বেতন খরচটা কি? স্যার অফিস। অফিস ও প্রশাসনিক খরচ, ঠিক আছে। ভাড়া খরচ? এটা অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ। ক্রয় এবং বিক্রয় কোথায় বসবে? এরা কি পরিচালন ব্যয়তে বসবে? না স্যার। বসবে না। ক্রয় এবং বিক্রয় পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না। বলতো পণ্য ফেরত মানে তো একটা ক্রয় ফেরত একটা বিক্রয় ফেরত, এরা কি পরিচালন ব্যয়ে বসবে? না স্যার। এরাও বসবে না। ব্যাংক ঋণটা কি? স্যার দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে এটাও পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না। আর বিনিয়োগের সুদটা কি? স্যার এটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে এটাও পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না, তাই না? আমরা আইটেম গুলোকে ভালো করে চেনার চেষ্টা করব, যে আইটেম ভালো চেনে সেই অঙ্ক পারে। এবার বলো তো ঋণের সুদটা কি জিনিস? স্যার অন্যান্য ব্যয়। এটা অপরিচালন ব্যয়, হ্যাঁ, যার জন্য এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব? স্যার প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়। তাহলে এরাও পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না। যাই হোক সিলমি ভালোই পারছো। তাহলে আমরা মোট 3টা আইটেম রেওয়া মিলে পেলাম যারা আমাদের এই পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। সৃজনশীল প্রশ্নে শুধুমাত্র যতটুকু প্রশ্ন করা হয় ততটুকুরই উত্তর দিতে হয়। আর আমরা এখান থেকে পুরোটাই দেখে নিচ্ছি, কারণ আস্তে আস্তে আমরা উদ্ধৃত পত্রটাও শিখবো, সেজন্য আমরা একটু আলোচনা করে নিচ্ছি, আইটেমগুলো কিছু চিনেও নিচ্ছি। আর এরপরে হয়তো বা বিশদায় বিবরণী তোমরা নিজেরাই করবে। এরপরে আসো সমন্বয়গুলো একটু দেখি। সিলমি তুমি রেডি সমন্বয়গুলো দেখার জন্য? জি স্যার। বলতো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 3,60,000। এই 1 নম্বর সমন্বয়টা কি তোমার পরিচালন ব্যয়ের মধ্যে কোনো প্রভাব ফেলবে? না স্যার। ফেলবে না, ঠিক আছে। 2 নম্বর বলছে বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, এইটুকু একটা
মোট বিজ্ঞাপন খরচকে 4টি আর্থিক বছরের মধ্যে ভাগ করা হয়েছে, এটা আর একটা সমন্বয়। তুমি আমাকে অর্ধেক অর্ধেক করে বলো। বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, এই ঘটনা তোমার পরিচালনা ব্যয়কে কি কোনো প্রভাব ফেলবে? জি স্যার। কি হবে বলো তো? স্যার বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকা পণ্য বিতরণ, এটা তো বিজ্ঞাপন। হ্যাঁ, তাই এটা কি করব আমরা? এটা আমরা স্যার বিজ্ঞাপনের সাথে যোগ করব। ভেরি গুড, আমরা এই আইটেমটাকে বিজ্ঞাপনের সাথে যোগ করে দেব। বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা, আমরা পরিচালন ব্যয়টাকে বিক্রয় ও বিপণন খরচকে আমরা ব্লু করে দেই, তাই এটাকেও ব্লু করে দিয়েছি যে এই 10,000 টাকাটা আমাদের ওই যে বিজ্ঞাপন খরচ রয়েছে 90,000, তার সঙ্গে যোগ হয়ে যাবে। আচ্ছা বলো তো, 90,000-এর সঙ্গে যোগ হয়ে গেলে এখন তাহলে সিলভি আমাদের মোট বিজ্ঞাপন খরচটা 1 লক্ষ টাকা হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এরপরে বলছে মোট বিজ্ঞাপন খরচকে 4টি আর্থিক বছরের মাঝে ভাগ করা হয়েছে, এই ঘটনাটাও তো বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এটা কি করবে তুমি বলতে পারবে সিলমি? স্যার ফার্স্টে 4 দিয়ে ভাগ করব, তারপরে হচ্ছে 1 বছরেরটা বের করব। আচ্ছা, আর বাকি 3 বছরেরটা? বাকি 3 বছরেরটা বিলম্বিত। তাহলে বিলম্বিতটা কি করব? স্যার বিলম্বিতটা বাদ দিয়ে দিব। ভেরি গুড, ও ঠিক বলছে। তাহলে ও যেটা বলছে সেটা আমি তোমাদেরকে আবার বলছি। ও বলছে বিজ্ঞাপন খরচ ছিল 90,000, তার সঙ্গে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি 10,000, এটা আমরা যোগ করব। এই দুটো যোগ করলে আমাদের মোট বিজ্ঞাপন খরচের পরিমাণ হয়ে যাবে 1 লাখ। এবার ওই 1 লাখ টাকা বিজ্ঞাপন খরচটা নাকি 4 বছরের মধ্যে ভাগ করতে বলেছে। তাহলে 1 লক্ষকে 4 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো। 4 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ করলে 75,000 টাকা হবে। এই 75,000 টাকা হয়ে যাবে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, যেটা এই বছরের না। সেই বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা কি করব? আমরা বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে দিব। তোমরা সবাই কি এই সমন্বয়টা বুঝেছো? 90,000 টাকা বিজ্ঞাপনের সাথে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণটা যোগ করব, তাহলে আমাদের মোট বিজ্ঞাপন খরচ হয়ে যাবে 1 লাখ। এই 1 লাখ টাকার মধ্যে 3 বছরেরটা বিলম্বিত করতে হবে, তাই 1 লক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ ওটা 4 বছরের মধ্যে ভাগ করতে বলছে। 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা 3 বছরের বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাব। এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা ওই 1 লক্ষ টাকা থেকে বাদ দিয়ে দিব। এই কথাটাই সিলমি বলেছে। তোমরা কি বুঝছো সবাই? ভেরি গুড। স্যার এবার চলে আসো 75 তো। হ্যাঁ, এবার চলে আসো সিলমি 3 নাম্বার সমন্বয়। বলো প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়ের যোগ্য নয়, এটা কি করব? স্যার এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দিব। সেটা সম্পত্তি পাশে। হ্যাঁ। আমরা তো এখন সম্পত্তি করছি না, আমরা এখন পরিচালন ব্যয় নির্ণয় করছি। তাহলে এই ঘটনাটা তোমার পরিচালন তাহলে ব্যয় স্যার এটা হচ্ছে পরিচালন ব্যয়তে কুরির নামে বসবে। কুরির নামে বসবে। কোথায়? বিক্রয় ও বিপণনে না অফিস ও প্রশাসনিকে? স্যার বিক্রয় ও বিপণনে। বিক্রয় ও বিপণনে, ভেরি গুড। তার মানে বিক্রয় ও বিপণনের মধ্যে এটা কুরিন বা অনাদায়ী পাওনা নামে বা অনাদায়ী দেনা নামে বসবে। ও কুরির নামে বলেছে, কুরির নামেও লিখতে পারি। এই 5,000 টাকা, এই একটা কাজও হলো। এরপরে বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবে 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলছে। বলতো এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর যে 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে স্যার বললো, প্রাপ্য হিসাব থেকে ফার্স্টে 5,000 টাকা যে আদায়যোগ্য না সেটা বাদ দিব, তারপরে good. ওটার উপর 2% ধরবো। সেই 2% এর নাম কি হবে? কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি, তাই না? জি স্যার। হ্যাঁ, এই নতুন কুরিন সঞ্চিতিটাকে তুমি কিভাবে বসাবে পরিচালন ব্যয়ের মধ্যে? স্যার প্রাপ্য ওই যে কুরিনের সাথে যোগ করে দেবো, এই তো? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। দেখো ও কিন্তু অনেক সুন্দর বলেছে। ও বলেছে যে এখানে যে নতুন কুরিন সঞ্চিতিটা সৃষ্টি হবে 2% ধরার পর, সেই কুরিন সঞ্চিতিটাও বিক্রয় ও বিপণনের মধ্যে যে কুরিন নামে যে 5,000 টাকা লিখেছিল তার সাথে ওই নতুন কুরিন সঞ্চিতিটা ও যোগ করে দেবে, ও তাই বলেছে। ঠিক আছে, আর ও কিভাবে এই 2%টা ধরবে সেটাও বলছে। ও বলছে যে এই 5,000 টাকা আগে প্রাপ্য হিসাব থেকে বাদ দেব, বাদ দেওয়ার পর যে প্রাপ্য হিসাবে অবশিষ্ট টাকা থাকবে সেইটার উপরে ও 2% ধরবে। ও একদম সুন্দর করে বলছে। আর এখন আমরা সিলমির সাথে আলোচনা যেহেতু শেষ, আমরা এখন অঙ্কটা স্টার্ট করব। তোমরা সবাই খাতা নিয়ে নাও, সবাই খাতা কলম নিয়ে নাও। সিলমি তুমিও খাতা কলম নিয়ে নাও। চলো আমরা এই যে অঙ্কটা রেডি করেছি, ঘর টেনেছি,
এখানে এখন আমরা অঙ্কটা সুন্দর করে বসাবো, যাতে আমরা বিক্রয় ও বিপণন খরচ, অফিস ও প্রশাসনিক খরচ এবং মোট পরিচালন ব্যয়টা নির্ণয় করতে পারি। ঠিক আছে? আর আমার পরিচালন ব্যয়টা নির্ণয় করা হয়ে গেলেই এরপর থেকে কিন্তু আমরা সম্পূর্ণ বিশদ আয় বিবরণী করব, এবং তখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। বাড়ির কাজের জন্য কিন্তু আমি নাম্বার দিব, এবং প্রতি মাসে অফলাইন হোক আর অনলাইন হোক আমি কিন্তু প্রতি মাসে আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট মনোনীত করি। প্রতি মাসে যে কে বেস্ট স্টুডেন্ট, বাড়ির কাজ করা, ক্লাসের পারফরমেন্স, আমি যখন তোমাদের সঙ্গে নিয়ে অঙ্কটা করি তখন আমার সঙ্গে তুমি কেমন অঙ্কটা পারছো, এই সব কিছু বিবেচনা করে আমি আমার ক্লাসে প্রতি মাসে একজনকে বেস্ট স্টুডেন্ট বিবেচনা করি। তোমাদের এসএসসি পরীক্ষা হতে হতে যতগুলা ক্লাস পাবো, প্রতিটা ক্লাসে অফলাইনে হোক আর অনলাইনে হোক আমি কিন্তু এই মার্কিং গুলো হাজিরা খাতার মধ্যে করি, তারপর আমি বেস্ট স্টুডেন্ট মনোনীত করি। দেখা যাক তোমাদের মধ্যে কে বেস্ট হয় মার্চ মাসে। তো চলো সিলমি, আমরা অঙ্কটা করার জন্য ঘর টেনে ফেলি। এই পয়েন্টগুলো তোমরা এখনই লিখো না, তোমরা শুধু এই টেবিলটা টানো, এই টেবিলটা টানো, টেবিলের উপর সুন্দর করে লিখে নাও আমার মতন, বিক্রয় ও বিপণন খরচ, অফিস ও প্রশাসনিক খরচ এবং মোট পরিচালন ব্যয় নির্ণয়। বিক্রয় ও বিপণন খরচ, অফিস ও প্রশাসনিক খরচ এবং মোট পরিচালন ব্যয় নির্ণয়। ছকটা টানার পর তোমরা লিখে নিও, এটা 3 নম্বর অঙ্ক। আজকের পর থেকে তোমাদেরকে যেহেতু আমি নিট বিক্রয় বের করা শিখিয়েছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখেছি, আজকে আমি পরিচালন ব্যয়টা তোমাদের ভাগ ভাগ করে দেখিয়েছি। আজকের পর থেকে আমি সম্পূর্ণ বিশদ আয় বিবরণী তোমাদেরকে পড়ে বুঝাই দিব এবং তোমাদেরকে করতে বলবো, যেহেতু সবকিছুই তোমাদেরকে শেখানো হয়েছে। খুব ভালোভাবে যখন তোমরা বিশদ আয় বিবরণীটা করতে পারবে তখনই আমি উদ্ধৃত পত্রটা ধরবো। এখান থেকে বাধ্যতামূলকভাবে 2টো প্রশ্ন তোমাদের থাকবে ক বিভাগ থেকে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি না? তাহলে দেখো তো, আমি সিলমির সঙ্গে যখন অঙ্কটা পড়েছিলাম তখন আমরা 3টা আইটেম পেয়েছিলাম, তার মধ্যে বিজ্ঞাপন খরচটা ছিল 90,000, এটা বিক্রয় ও বিপণন খরচের মধ্যে বসবে। বিজ্ঞাপন খরচটা ছিল 90,000। দেখো আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে বিক্রয় ও বিপণন খরচ লিখেছি। এই বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে আমরা প্রথমেই লিখব বিজ্ঞাপন খরচ। তাহলে চলো আমরা সবাই লেখা শুরু করি। আমরা প্রথমেই বিজ্ঞাপন খরচ লিখে দেই। আমরা বিজ্ঞাপন খরচ লিখে দিব। দেখো আমাদের বিজ্ঞাপন খরচটা ছিল 90,000, আমরা এভাবে 90,000 টাকা ইনার কলামে লিখলাম। এই 90,000 টাকাটা আমরা ইনার কলামে লিখলাম, কারণ এটার সঙ্গে না সমন্বয় ছিল। কি সমন্বয় ছিল? ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছিল, সিলমি বলেছিল যে সেটা বিজ্ঞাপনের সাথে যোগ হয়ে যাবে। তাই দেখো আমরা এটা যোগ করে দিলাম, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করেছিলাম 10,000 টাকা, এটাও আমরা ইনার কলামে লিখলাম। তাহলে এই 90,000 আর এই 10,000 যদি যোগ করে দেই, এই 90,000 এবং এই 10,000 যদি যোগ করে দেই, তাহলে আমাদের মোট যোগফলটা দাঁড়াবে 1 লক্ষ টাকা। এবার এই 1 লক্ষ টাকা থেকে ও বলেছে 1 লক্ষ টাকার 4 ভাগের 3 ভাগ বিলম্বিত নামে বাদ দিয়ে দিতে। আমরাও প্রশ্নের মধ্যে সেটাই পড়েছিলাম এবং আমরা বুঝে নিয়েছি, সেই জন্য আমরা এখন এখান থেকে লিখে দিব বাদ বিলম্বিত বিজ্ঞাপন।
বাদ বিলম্বিত বিজ্ঞাপন। আর বিলম্বিত বিজ্ঞাপনটা কিভাবে নির্ণয় করব আমরা? আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা বের করব, এই যে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকাকে আমরা গুণ করব 3 দিয়ে আর ভাগ করব 4 দিয়ে, তাই না? 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ। ৭৫,০০০। এটা আমরা একটু দেখাই দেই। আমরা এটাকে গুণ করছি 3 দিয়ে আর ভাগ করছি 4 দিয়ে। তাহলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব হচ্ছে ৭৫,০০০ টাকা, তাই না? জি স্যার। তাহলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব ৭৫,০০০ টাকা। আর এই ৭৫,০০০ যদি 1 লক্ষ থেকে বাদ দেওয়া হয়, এই ৭৫,০০০ যদি 1 লাখ থেকে বাদ দেওয়া হয়, তাহলে বলো তো এইবার আমাদের টাকার ঘরে কত টাকা বসবে তাহলে? 25,০০০, তাই না? তাহলে আমরা আমাদের প্রথম টাকার ঘরে এই যে লিখে দিলাম 25,০০০ টাকা। বলো তো তোমরা বিজ্ঞাপনের এই কাজটা সবাই পেরেছ? আমরা বিজ্ঞাপনের যে কাজটা এখন করলাম এটা কি তোমরা সবাই বুঝেছ? জি স্যার। এরপরে কুরিন, ওটাও আমাদের বিজ্ঞাপন বিক্রয় ও বিপণন খরচের মধ্যে বসবে। কুরিন, ও বলেছে কুরিন নামে ওই যে দেনাদারের যে টাকাটা আদায়ের যোগ্য নয় সেটা লিখবে, ও বলেছে। তাহলে চলো আমরা সিলমি যেভাবে বলেছে ওভাবেই লিখি। ও বলেছিল যে আমাদের যে কুরিনটা আছে, ওই যে ওনারা বলেছিল যে প্রাপ্য হিসেবে 5,000 টাকা আদায়ের যোগ্য নয়। এই যে আদায়ের যোগ্য নয় যে 5,000 টাকা, সেটাকে আমরা কুরিন হিসেবে গণ্য করব। তাহলে আমরা কুরিন নামে 5,000 টাকা লিখে দিলাম। এই 5,000 টাকাটা আমরা লিখলাম ইনার কলামে। এই 5,000 টাকাটা আমরা লিখলাম ইনার কলামে। আর ও বলেছে যে ওই যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 2% যে কুরিন সঞ্চিতি বলেছে, এটা হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতি। তাহলে এই আমরা নতুন কুরিন সঞ্চিতিটা এখানে এইভাবে যোগ করে দেব, যোগ নতুন কুরিন সঞ্চিতি। আমাদের নতুন কুরিন সঞ্চিতিটা ক্যালকুলেটর নাও, সেলমি যেভাবে বলেছে এভাবে একটু বের করো। কিভাবে? আগে দেখো আমাদের প্রাপ্য হিসাবটা ছিল 3,19,500। 3,19,500 থেকে আগে 5,000 বাদ দাও। 3,19,500 থেকে আগে 5,000 বাদ দাও, যেটা হয় তার উপরে 2% ধরো। 3,19,500 থেকে আগে 5,000 বাদ দাও। 3,19,500 থেকে আমাদের কুরিনের 5,000 টাকা, 6,290। তাহলে আসে 6,290 টাকা। তাহলে আমাদের নতুন কুরিন সঞ্চিতির পরিমাণটা হয়ে যাবে 6,290 টাকা। আমরা এই 6,290 টাকা এখন, আমি ইয়েতে ক্লাস করছি, 6,290 টাকা আমি এখন এখানে যোগ করে দিলাম। যোগ করে দিলে এখন দেখো তো আমাদের মোট কুরিনের পরিমাণটা কত দাঁড়াবে? 11,290। তাহলে তোমরা বলো আমাদের কিন্তু আর কোনো বিক্রয় ও বিপণন খরচ ছিল না। তাহলে এই দুটো খরচ যদি এখন আমি যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের মোট বিক্রয় ও বিপণন খরচটা কত সেটা বের হয়ে আসবে। সেটাই এখন আমরা আমাদের 2 নম্বর কলামে লিখে দিব। মোট বিক্রয় ও বিপণন খরচের পরিমাণটা কত সেটা এখন আমাদের এখানে বের হয়ে আসবে। সিলমি যোগ করে দেখো তো কত টাকা হয়। জি স্যার করতেছি। 36,290। 36,290।
290। এই যে আমরা 2 নম্বর কলামে মোট বিক্রয় ও বিপণন খরচটা লিখে দিলাম। এবার আমরা অফিস ও প্রশাসনিক খরচটা লিখব। দেখো আমাদের অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে উপরে যখন আমরা অঙ্কটা করেছিলাম সেলভিকে নিয়ে, আমরা দুটো আইটেম পেয়েছিলাম, একটা বেতন খরচ ছিল 55,000 আর একটা ভাড়া খরচ ছিল 60,000। তা আর এদের সঙ্গে কোনো সমন্বয় ছিল না। তাহলে চলো আমরা লিখে দেই বেতন খরচ, এটা আমরা প্রথম টাকার ঘরে বসাবো। বেতন খরচ এটা আমরা প্রথম টাকার ঘরে বসাবো। দেখো বেতন খরচটা কত ছিল, আমাদের বেতন খরচ ছিল 55,000 টাকা। তাহলে লিখে দেই 55,000 টাকা। আর এরপরে ছিল ভাড়া খরচ, দেখো আমাদের ভাড়া খরচটা কত টাকা ছিল, ভাড়া খরচটা ছিল 60,000 টাকা। তাহলে ভাড়া খরচটা ছিল 60,000 টাকা। তাহলে 55,000 আর 60,000 যোগ করলে আমরা কিন্তু আমাদের মোট পরিচালন ব্যয়টা পেয়ে যাব। দেখো তো আমাদের মোট পরিচালন ব্যয়টা কত আসে, এই অফিস ও প্রশাসনিক খরচটা কত আসে মোট? 1,15,000 1,15,000 টাকা। 1,15,000 আর এই 1,15,000 আর ওই 36,290 যোগ করলেই কিন্তু আমরা আমাদের মোট পরিচালন ব্যয়টা পেয়ে যাব। ওনারা আমাদেরকে প্রথমে বলেছে অফিস ও প্রশাসনিক খরচ বের করো, বিক্রয় ও বিপণন খরচ বের করো, তারপরে বলছে মোট পরিচালন ব্যয় বের করো। তাহলে দেখো তো এই দুটো যোগ করলে এখন আমরা আমাদের মোট পরিচালন ব্যয়টা পেয়ে যাবো না? 1,51,290 টাকা। 1,51,290 টাকা। আর এইটাই হবে আমাদের মোট পরিচালন ব্যয়, এটাই হবে আমাদের মোট পরিচালন ব্যয়। এটা হলো আমাদের মোট পরিচালন ব্যয়। তোমরা কি এই মোট পরিচালন ব্যয়টা বুঝতে পেরেছো? জি আর স্যার। কিভাবে আমি এটা সাজায় লিখেছি তুমি কি দেখেছো? জি স্যার। তোমাদের স্যার। কিন্তু বিশদ আয় বিবরণী করার মতো যোগ্যতা কিন্তু হয়ে গেছে। তাই আগামী ক্লাস থেকে কিন্তু তোমাদের বাড়ির কাজ স্টার্ট হবে পূর্ণ পরিচালন ব্যয়। আমি শুধু একজনকে সাথে নিয়ে পুরো অঙ্কটা পড়ে বোঝাবো, তোমরা নোট করবা, তারপর ওই অঙ্কটা বাসা থেকে সবাই মিলে সুন্দর করে বাড়ির কাজ করে আমাকে জমা দিবে। আমি যার কাছে খাতা চাইবো তাকেই খাতা দিতে হবে, যে খাতা দিতে পারবে না বা আমি চাইবো খাতা দিবা না বা বাড়ির কাজ করোনি তাকে আমি 2 নাম্বার কেটে দিব। আমি এই নাম্বারের ভিত্তিতে বেস্ট স্টুডেন্ট যাচাই বাছাই করবো। আর ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টিং এর যে পরামর্শ, যে অ্যাকাউন্টিং এ তোমরা কমার্সের স্টুডেন্টের মূল সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স। এই সাবজেক্টগুলোতে যদি কেউ ভালো করবে না তাকে তো পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাই তোমাদের সামনে ফর্ম ফিল আপ হবে মার্চেই, তোমাদের স্কুল খুলেই হয়তো ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের যদি ভালোভাবে পরীক্ষাটা দিতে চাও তোমাদের বাড়ির কাজ করতে হবে এবং ক্লাসগুলো রেগুলার করতে হবে। কি বলছি বুঝছো? তো ঠিক আছে, জি স্যার। যদি অঙ্কটা সুন্দর করে বুঝে থাকো তাহলে বলো। আমরা এর পরের দিন সম্পূর্ণ একটা অঙ্ক করব এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবো। তোমাদের মধ্যে এমন কেউ আসছো পরে আসছো হাজিরা হয়নি? স্যার 329 রোলটা আছে, ও আর কি প্রেজেন্ট দিতে পারতেছে না। 329 তানজিরা? জি জি আচ্ছা আমি ওর হাজিরাটা দিয়ে দিলাম। স্যার 374 আছে। 374? জি স্যার। 374 দিলাম। এবার তোমাদের মধ্যে থেকে একজন
আমার এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। আমি হাজিরাটাকে আর একটু ছোট করে দিই, দাঁড়াও আর একটু ছোট করে দিই, তারপর স্ক্রিনশট নাও। স্যার 368। দাঁড়াও 368 দিয়ে নেই, তা নাহলে আবার বাদ পড়ে যাবে। 368, হ্যাঁ দিয়েছি। না এবার স্ক্রিনশট নাও। প্রথমে 21 পর্যন্ত স্ক্রিনশট নাও। কেউ একজন নাও, নেওয়া হয়ে গেলে আমাকে বলো। জি স্যার নিয়েছি। আচ্ছা এবার 322 থেকে বাকিটুকু 43 পর্যন্ত নাও। জি স্যার। এবার এই পেজের বাকিগুলো নাও 67 পর্যন্ত। জি স্যার। এবার লাস্ট অংশটুকু নাও। লাস্টের পেজটুকু নিয়েছ? নেওয়া হয়েছে? নিতে পারছো স্ক্রিনশট হাজিরা? জি স্যার, গ্রুপে দেওয়া হয়েছে। ভেরি গুড। তাহলে আমি বিদায় নিব আজকে তোমাদের কাছ স্যার থেকে। আমাদের এসডব্লিউটা কি থাকবে? এখনো দেইনি আমি। আমি আগামী ক্লাসে অঙ্ক পড়ে দিব, বুঝাই দিব, Okay, তারপর ওই অঙ্কটা তোমরা করবে। কি বলছি বুঝছো? আমি পুরো আইটেম চিনাই দিব, সমন্বয়গুলো বুঝাই দিব, তারপরে তোমাদেরকে বাড়িতে আসতে দিব, যাতে বাড়িতে আসতে খুব ইজি হয়ে যায়। কি বলছি বুঝতে পেরেছো? আগামী ক্লাসে জি সেটা দিব। স্যার। আগামী ক্লাসে এইচডব্লিউ দিব এবং সবাই করবে। আবার এমনও হবে আমি ক্লাসে বসে করতে দিব, ক্লাসে বসে করতে দিব এবং মেসেঞ্জারে আমি ওয়েট করব কে আমাকে সবার আগে ছবি দেয়। সে সবার আগে ছবি দিবে গ্রিন 5, অর্থাৎ সবুজ 5। ক্লাসে একজনই পাবে শুধু, যে সবার আগে আমাকে ছবিটা পাঠাবে। এই টেস্টও আমি ক্লাসে নিব। তো সেটার জন্য এই তোমার বিষয়টাই বিবরণী, সেটার জন্য তোমার প্রস্তুতি নিয়ে রেখো, ভালোভাবে প্র্যাকটিস করে রাখো যে কে গ্রিন 5টা পায়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।